কিছু জায়গাতে দেখা গেছে একটা পোস্ট অফিসের একটা গাড়ি সেখানেও গরু। কিভাবে দেখছেন ধানবাদ? আপনাকে বলি, বর্ডার এলাকাতে গরু পার করানোটা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিরাট র্যাকেট আপনারা জানেন চলেছে, এবং এই গরুর র্যাকেট মূলত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে হয়েছে এবং সেই অতীত ইতিহাসের বিষয় সবাই চর্চিত। অনুব্রত মণ্ডলের সম্পদ এবং তার সিবিআই কাস্টডিতে থাকা বলুন বা ইডির হেফাজতে এনামুলের থাকা বলুন, এই গরুর পাচারে পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলার যে স্লোগান তার যথার্থতা পালন করেছে। ইতিমধ্যে সমস্যাটা হয়ে গেছে 2019 সাল থেকে, যখন আমাদের শক্তিশালী নেতা অমিত শাহজি তিনি যখনই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তখন থেকেই বিএসএফের কাউকে কাউকে ম্যানেজ করে পুলিশের লোকেরা আর তৃণমূলের গুন্ডারা এই কারবারটা একদম করতে পারছে না। 19 সাল থেকে একদম টাইট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সেই বন্ধ থাকার ফলে গরু পাচারের সংখ্যা বা পাচার হওয়ার যে গরুর সংখ্যাও অনেক কমেছে। গত বছর আপনারা দেখবেন বিএসএফের যে হিসাব তারা সামনে এনেছে তাতে 2021 সালে মাত্র 7,000 গরু বাজেয়াপ্ত করেছে বিএসএফ, যেটা তার আগের বছরও 1 লক্ষের বেশি ছিল। তার মানে বর্ডার এলাকাতে গরু পাচার করার সুযোগ পাচ্ছে না বিএসএফের কড়া নজরদারির ফলে এবং অ্যাকশনের জন্য, যেটা সম্ভব হয়েছে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির তার অ্যাকচুয়াল প্রপার তার যে নজরদারিতে এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে 72টি জায়গায় পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে ল্যান্ড প্রোভাইড করেনি চৌকি করার জন্য। আমি বিএসএফের ডিজি পঙ্কজ সিংকে রিকোয়েস্ট করেছিলাম বিরোধী দলনেতা হিসেবে যে আপনারা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ করে ওই সব জায়গায় চৌকি বানান যাতে এই বেআইনি কাজগুলো বন্ধ হয়। এখন যেহেতু বর্ডারে সুবিধা হচ্ছে না, তাই মমতা ব্যানার্জির পুলিশ, এদের তো বিরাট বড় বড় পেট, এদের খিদা মানে অসম্ভব খিদা, এবং এরা এক একটা করে নতুন মেথড নতুন পদ্ধতি আবিষ্কার করে, এবং এটা পুরোটাই হচ্ছে মমতা ব্যানার্জির যারা ভোট লুটের এখন মেন সাকরেত অপকর্ম। কালকে দেখলেন না নেতাজি ইন্ডোরে এখানে পুজোর নামে জলসা হলেন, পুজোর মিটিংয়ের নামে। সেই মিটিংয়ে ক্লাবগুলো থেকে জোর করে করে পুলিশের লোকরা তারা এখানে এনে হল ভরাচ্ছেন। এই কাজটা পুলিশ করছে। বনগাঁতে দেখলেন ভোট লুট করছে। আসানসোলে উপনির্বাচনে তৃণমূলের বিধায়কদের ছাড় হরেরাম সিংয়ের আর লক্ষণ গোড়াইদের বর্ডারে আটকে দেওয়া, এই কাজগুলো মমতা পুলিশ করে। সেই জন্য এই পুলিশ নতুন পদ্ধতিতে গরু পাচার করছে, এবং এই গরু পাচারের টাকা 75-25 ভাগে 75 সরাসরি ভাইপোর কাছে আর 25 পুলিশের কাছে যাচ্ছে। আপনার কনভয় পরপর 3 বার এরকম ঘটনা ঘটল, এবং আপনার দলের বিধায়করা বলছেন এটা একটা বড় চক্রান্ত। কি বলবেন? তারা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করছে। শুনুন, আমি এটা নিয়ে কি বলবো, আমার তো নিজের বলার কিছু নেই, কিন্তু প্রত্যেকবারই ট্রাক করছে, অন্য কোনো গাড়ি নয়, ট্রাকেই হচ্ছে। আর ঘটনাচক্রে ট্রাকের মালিকগুলো সব তৃণমূলের পান্ডা বেরোচ্ছে। আমার কি অভিযোগ আছে? তদন্ত হলেই বেরোবে। আমি আমি এটা নিয়ে মন্তব্য করব না, কারণ আমি সব এগুলো নিয়ে নিজেকে নিয়ে ভাবিত নই।
আমি একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছি। আমার সব রকম মানসিক প্রস্তুতি নিয়েই আমাকে লড়তে হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় যে সরকার আছে আর এই সরকারের যিনি মালকিন মমতা ব্যানার্জি, তাকে নিজে আমি হারিয়েছি। আর তার ভাইপোর সবচেয়ে বড় শত্রু বা টার্গেট দলে থাকাকালীন আমি ছিলাম, এবং দলের বাইরেও টার্গেট আমি। সেটা আপনারা এদের চাকর বাকর থেকে কর্মচারী থেকে শুরু করে মালিক পর্যন্ত প্রত্যেকের বক্তব্যে আপনারা দেখেন। 14ই আগস্ট আজাদি কি অমৃত মহোৎসবের সভাতেও বেহালাতে মমতা ব্যানার্জি 32 মিনিট বক্তব্য রেখেছেন। তার মধ্যে কেষ্টর নামাবলী, কেষ্ট চরিত করেছেন 10 মিনিট, কেষ্টর উত্থান, আর 20 মিনিট আমাকে আক্রমণ করেছেন। বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তোর কটা ট্রলার জানি, তোর কটা গাড়ি জানি, তুই অমুক, তুই তমুক, তুই গদ্দার, তুই অমুক তমুক, সব আমাকে নিয়েই করেছে। অতএব সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, এদের কথা আলোচনা হয়নি। আলোচনা আমাকে নিয়ে হয়েছে। তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি। ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম। সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, তো সবাই জানে। এটা নিয়ে তো নতুন করে বলা যায়। এই যে সতেরো অনুদান বাড়ছে, এদিকে ডিএ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই সরকারের। শুনুন, রাজ্য সরকারের আর্থিক অবস্থা নিশ্চিতভাবে খুব শক্তিশালী আর্থিক অবস্থা বলেই কালকে 250 কোটি টাকা দান খয়রাত করেছেন। যদিও আমরা আশা করব এই টাকাটা জলে ব্যয়িত হবে না, কারণ মমতা ব্যানার্জি এর থেকে অনেক বেশি টাকা পুজোর কদিন মদ খাইয়ে বেকার যুবক যুবতীদের কাছ থেকে, একটা অংশের কাছ থেকে, সবাই যে মদ খায় তা নয়, একটা অংশের কাছ থেকে মদ খাইয়ে টাকাটা তুলবে আমরা জানি ভালো করে। কিন্তু আমি এই পুজো খয়রাতি নিয়ে মন্তব্য না করেও বলবো যে যখন আর্থিক অবস্থা আপনার শক্তিশালী, তখন পশ্চিমবাংলায় কয়েক লক্ষ সরকারি কর্মচারীকে পুজোর আগে অন্তত 20% ডিএ ঘোষণা করুন, এবং হাইকোর্টের রায় মেনে বকেয়ার সমস্ত ডিএ আগামী 2-3 মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করুন। এটা অনুরোধ করব। দ্বিতীয় অনুরোধ করব, হাজার হাজার ঠিকাদারের হাজার কোটি টাকা বকেয়া, একেবারে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে যে যেখানে যাকে দিয়ে কাজ করিয়েছেন, নলকূপের মাথাটা পর্যন্ত যাকে দিয়ে চেঞ্জ করিয়েছেন, কোনো ঠিকাদার পশ্চিমবঙ্গে গত 1 বছর 1.5 বছরে পেমেন্ট পায়নি। এই ঠিকাদারি ব্যবসার সঙ্গেও কিন্তু বহু লোকজন যুক্ত। ঠিকাদারদের বকেয়াটা দয়া করে পেমেন্ট করে দেন, এটা দ্বিতীয় প্রস্তাব রাখবো। আর তৃতীয় প্রস্তাব রাখবো, আপনার দেওয়া শিক্ষক রত্ন পুরস্কার প্রাপ্ত বর্ধমানের এক কৃতি শিক্ষক, তিনি পেনশন না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন। অনুরোধ করব, বর্ধমানের মতো অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী, তাদের অবসরকালীন যে সমস্ত অর্থ আটকে রেখেছেন আপনি, সেই টাকাগুলো, গ্র্যাচুইটির টাকা, বকেয়ার টাকা, এরিয়ার পেনশনের টাকা, দয়া করে এগুলো আপনি দিয়ে দেন। তাহলে আপনার পুজোর অনুদান দেওয়ার পূর্ণতা পাবে। নইলে কিন্তু এই রাজ্যের বড় অংশের লোক, এমনি তো চাকরি বাকরির কথা না তোলাই ভালো, এবং আশা করব গান্ধী মূর্তির নিচে যারা বসে আছে, মহাত্মা গান্ধী স্ট্যাচুর নিচে যে সমস্ত লোকেরা বসে আছে, তাদেরকেও অন্তত বাড়িতে পুজোটা কাটানোর সুযোগ করে দেবেন। এইটুকু অনুরোধ আমি করতে চাই। বিরোধী প্রশ্ন আছে, সিবিআই এর স্পেশাল জাজ রাজেশ চক্রবর্তীকে একটা হুমকি চিঠি দেওয়া হয়েছে। তিনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে যে নোটটা পাঠিয়েছেন সেটা পেয়েছি। পশ্চিমবাংলায় প্রকৃতপক্ষে জঙ্গল রাজ চলছে বলেই আজকে বিচারপতিরা
নিজেরা সুরক্ষিত নয়। এনডিপিএস এর মামলা লাগানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিচারপতির পরিবারকে। এই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল, আমি অনুরোধ করব সেন্ট্রাল এজেন্সির উচিত বা কোর্টের উচিত এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে শিফট করে দেওয়া। বিরোধীরা 17 জন যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তৃণমূল যে অভিযোগ করেছে যে এদের সম্পত্তি বেড়েছে, তারা কোর্টে গিয়ে আবেদন করেছে যে নিরপেক্ষ কোনো তদন্ত কাউকে দিয়ে এটা তদন্ত করানো হোক। রাজ্য সরকার চাইছে রাজ্যের কোনো কমিটি এই তদন্ত করুক। আপনাদের দাবি কি? আমাদের কোনো দাবি নেই, আমি এটা নিয়ে ওরিডই নই, একেবারে ওরিড নই। মমতা ব্যানার্জি রয়্যালটির নাম করে বলেছেন 10 বছরের, মমতা ব্যানার্জি আর তার ভাইপোর 10 বছরের ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে পারবেন? আরে আমি দেখিয়ে দিতে পারবো, আমার প্যান আছে, আইটি আছে, আমি এটা নিয়ে ওরিড নই। ওই যাকে খুশি দিয়ে করবেন, পেপারস কথা বলবেন। ভারতবর্ষে পুরো সিস্টেমটা আছে। এখানকার আয়কর দপ্তর, আইটি অত্যন্ত শক্তিশালী একটি অর্গানাইজেশন, এবং আইটি যদি কোনো অ্যানামেলি পায় তখন এটা ইডি হস্তক্ষেপ করে। এই ব্যবস্থাটা ভারতবর্ষে অত্যন্ত স্ট্রং। যাদের প্যান কার্ড নেই, যাদের আইটি রিটার্ন নেই, মমতা ব্যানার্জি নিজে দেখাতে পারবে গত 10 বছরের ওর আইটি রিটার্ন? মমতা ব্যানার্জির ভাইপো দেখাতে পারবে? হোয়াট ইজ ইজ সোর্স অফ ইনকাম? 360 টাকা লিটারের জল খান, 14ই আগস্ট থাকেন দুবাইতে, 100 কোটি টাকার প্রাসাদ বাড়ি করেছেন চা দোকানকে তুলে দিয়ে। যেভাবে লাইফস্টাইল লিভ করেন, চার্টার ফ্লাইট দুটো দাঁড়িয়ে থাকে, আপনার একটা, আপনার পিসির একটা, আপনি পারবেন আপনার সোর্স দেখাতে? 10 বছরের আইটি রিটার্ন দেখাতে হবে তো। কাঁচের ঘরে বসে ঢিল মারছে, তো এগুলো করে কোনো লাভ হবে না। পেপারস কথা বলবে, যার হাতে ডকুমেন্ট আছে। নিজে যদি সেলফ কনফিডেন্স কারো থাকে, এসব ভয় করার কোনো কারণ নেই। দুটো সিনেমা নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছে, একটা ধর্মযুদ্ধ আর একটা বিসমিল্লাহ। দুটো সিনেমাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে এই রাজ্যে, মানে এটাকে কিভাবে দেখছেন? কে বয়কটের ডাক? সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বয়কটের ডাক দেওয়া হচ্ছে, যেটা ধর্মযুদ্ধ। একটা পরিষ্কার কথা বলবো, পশ্চিমবাংলায় যেভাবে হিন্দু এবং সনাতনীদেরকে অপমান করা হয়, সে মকবুল হুদা ফিদা হোসেনের সরস্বতী মায়ের ছবি থেকে শুরু করে লাস্ট মহুয়া মত্রর মা কালীকে অপমান পর্যন্ত, পশ্চিমবাংলায় হিন্দুদের ওপর অপমান, হিন্দু সনাতনীদের সংস্কৃতি, দেবদেবী, তাদের ধর্মের আচারের উপরে অপমান হলে সেটা হয় সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। আর নুপুর শর্মার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা হয়, তখন খাতরে মে চালা যায়, তখন খাতরা তৈরি হয়, বিপদ তৈরি হয়। এইটা হচ্ছে পশ্চিমবাংলায়। এর জন্য এখানে বাঙালি হিন্দুদের আরো সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। কারণ বাঙালি হিন্দুদের জন্যই তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছে। দুদিন আগেই দিলীপ ঘোষ সিবিআই তদন্তকারী একাংশের বিরুদ্ধে সেটিং এনেছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি তার তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন। আপনি কিভাবে দেখছেন? আমি ঢুকবোই না এর মধ্যে, আমি ঢুকবো। জাগো বাংলায় আমি এসব নিয়ে মত, জাগো বাংলায় দিলীপ ঘোষকে প্রশংসা করা হয়েছে কার্যত। আমি এসব বলবো। এবং বলা হয়েছে যে আপনি জাগো বাংলা বলছে তো। এবং অমিত মালবিয়া তারা একযোগে তাকে কোণঠাসা করার চেষ্টা করছে। ওই কাগজটা কেউ পড়ে বলে আমার জানা নেই, আমি তো অন্তত পড়ি না, খোঁজও রাখি না। কাণ্ডে আরো 7 জনকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া। খুব ভালো ইনভেস্টিগেশন করছে এজেন্সি, এবং 21টা তো ধরা পড়ছে। আমি আশা করব কনস্পিরেটররাও ধরা পড়বে, কারণ বীরভূম জেলার এসপি নগেন ত্রিপাঠী তিনি পুলিশকে আটকে রেখেছিলেন। তো হি ইজ দি ওয়ান অফ দি মেন কনস্পিরেটর। আর নগেন ত্রিপাঠীকে ইনস্ট্রাকশন পাস অন করেছিলেন অনুব্রত মণ্ডল, হি ইজ অলসো বিগ কনস্পিরেটর। আর অনুব্রত মণ্ডল তার যে সিকিউরিটি সাইগল হোসেনের ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ওই দিন ফেস টাইমে, আইফোনে ফেস টাইমে একাধিকবার কথা বলেছেন। মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনেই পুলিশ ওখানে যায়নি, যাতে আমাদের নিরীহ সংখ্যালঘু
রমণী এবং শিশুদের পুড়িয়ে মারতে সুবিধা হয়েছিল। তাই এখন যারা প্রিন্সিপাল অ্যাকিউজ তারা ধরা পড়ছে, কিন্তু কনস্পিরেটর যারা, তার মধ্যে মমতা ব্যানার্জি আছেন, অনুব্রত মণ্ডল আছেন, ওখানকার এসপি আছেন, এরাও আশা করি কিছুদিনের মধ্যে এই চক্রান্তকারী হিসেবে চিহ্নিত হবে। 1 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী পুজো নিয়ে মিছিল ডেকেছেন, ঠিক আছে, কিন্তু ওই দিন কোনো ছুটি দিতে পরীক্ষা বলেছেন। রয়েছে ছাত্রছাত্রীদের এদিকে বলেছে মিছিলে হাঁটতে, কি বলবে? যারা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে বাংলা পক্ষ নাকি, তারা বুঝুন যে কার হাতে তুলে দিয়েছেন। এই রাজ্য হাফ ছুটি দিয়ে কি কাণ্ড করছে, এ কি বলবে, মস্তিষ্ক ঠিক নেই বলে করছে। এমনিতে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, মিছিল মিটিংয়ে লোক হচ্ছে না, তাই পুলিশকে দিয়ে জোর করে ছাত্রছাত্রীদের হাফ ছুটি করিয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কত দূর রাস্তা হাঁটাবে, ব্যবসা গরম ভাদ্র মাস, কোত্থেকে কত হাঁটাবে। উনাদের তো কোনো যায় আসে না, লাক্সুরিয়াস লাইফ লিভ করেন, বীরভূমের সাধারণ লোকের ব্যবসায়ীরা- স্বার্থ দেখে না। বীরভূমের ব্যবসায়ীরা আজকেও অভিযোগ করেছে যে কোটি কোটি টাকা তাদের দিতে হতো এখানে কাজ করার জন্য বা এখানকার ব্যবসা চালানোর জন্য। একাধিক ব্যবসায়ী অভিযোগ করছে যে কোটি কোটি টাকা। এবং কনস্ট্রাকশন যারা নেয়, বিল্ডিং যারা তৈরি করে, সবারই টোল ট্যাক্স সব ক্ষেত্রেই সব একই রকম ক্ষেত্রে একই অভিযোগ রকমের আসছে। অভিযোগ। কি না না, এই অভিযোগ নয়, এগুলো বাস্তব সত্যি। এর কথা ধারাবাহিকভাবে বীরভূম জেলায় গত 14-15 সাল থেকে সবাই বলে এসেছে, সমস্ত নেতারা, দলের লোকেরা সবাই বলে এসেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দল এটা মানেননি। উল্টে এই একজন দুর্বৃত্তকে তাকে হাতে করে নিয়ে গিয়ে এসপি, ডিএম, বিডিও, ওসি, আইসিদের মিটিংয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মানে বীরভূম জেলার শেষ কথা এই তকমাটা দিয়েছেন। একাধিক অডিও ভিডিও ফুটেজ আছে। রাজ্যের প্রশাসনিক কর্তৃ ডান দিকে মুখ্য সচিব, বাম দিকে ডিজিপিকে বসিয়ে বীরভূম জেলায় প্রত্যেক বছর প্রশাসনিক সভাতে যদি বলেন যে কেষ্টর কথাতে তোমাদের চলতে হবে, কেষ্টমণ্ডল যদি ওই মিটিংয়ে কোনো প্রস্তাব রাখেন, সাথে সাথে মুখ্যমন্ত্রী সেটা লুফে নেন। কার্যত মুখ্যমন্ত্রী যেখানে মুখ্য সচিব এবং ডিজিপিকে সামনে রেখে এই নির্দেশ দেন, সেখানে সাধারণ মানুষ যাবে কোথায়? যেটা প্রবীণ মণ্ডল বলেছে, যে তাকে বলা হয়েছে গাঁজার কেস খাবি না বাড়িতে থাকবি। ও বাড়িতে গাড়ি নিবি, বাড়িতে ও গাড়ি ছেড়ে দিয়েছে বাড়িতে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। বলছি, দিলীপ এর জন্য দায়ী আপনারা সংবাদ মাধ্যম এবং সবাই মিলে। অনুব্রত মণ্ডল, অনুব্রতের ভাগনা, অনুব্রতর ভাই, অনুব্রতর মেয়ে এগুলো করছেন। এগুলো কিচ্ছু নয়। ক্রিয়েটারকে কেউ ধরছেন না। ক্রিয়েটার হচ্ছে মমতা ব্যানার্জি, সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি। এবং অনুব্রত যে টাকা তুলেছে তার একটা বড় অংশের টাকা মুড়ির টিনে করে কলকাতা পৌঁছে দিয়েছে। অত এ তো 75-25 যে রেশিওটা দোলা সেন একসময় বলেছিলেন মুখ ফসকে, এই রেশিওতেই তো গোটা পশ্চিমবঙ্গে সমস্ত সিস্টেম আবর্তিত হচ্ছে। আজকে আমি 2টো RTI করেছি অ্যাজ এ লিডার অফ অপোজিশন। একটা সুব্রত বিশ্বাস, যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিবকে। 1 মাসের মধ্যে উত্তর এবং তথ্য না পেলে আমি নিশ্চয়ই দ্বিতীয় পর্যায়ে ব্যবস্থা নেব। সেটা হচ্ছে এই সরকার আসার সময় যতগুলো ক্লাবকে টাকা দেওয়া হয়েছে সেই ক্লাবের তালিকা এবং তার ইউটিলাইজেশন সার্টিফিকেট, এটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে আবগারি বিভাগের ভারপ্রাপ্ত যিনি প্রধান সচিব আছেন মনোজ পন্ত, যিনি অর্থ দপ্তরের সচিব, তার কাছে আবগারি দপ্তরের যে নতুন এক্সাইজ পলিসি হয়েছে সেই এক্সাইজ পলিসির কপি আমি RTI করে অ্যাজ এ অপোজিশন লিডার, অ্যাজ এ নাগরিক, সিটিজেন অফ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, আমি এই তথ্যটাও চেয়েছি। বলছি, দিলীপ ঘোষ তিনি বলেছেন যে কলকাতার মানুষ তারা দুর্নীতি নিয়ে ভাবেন না, তারা এবার আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমার দলের কোনো সিনিয়র কলিগ, জুনিয়র কলিগ হতে পারে, আমার যে কথা দলের ভিতরে বলার সুযোগ আছে আমি সংবাদ মাধ্যমে বলি না, বলবো না।
ভবিষ্যতে জিজ্ঞেস করবেন। শুভেন্দুদা, একটা বিষয়, গরু পাচার, কয়লাকাণ্ড, শিক্ষা দুর্নীতি সমস্ত অভিযোগ আসছে। অনুব্রত মণ্ডলের মতো নেতারা ধমকে চমকে এই সমস্ত ব্যবসাগুলো করছেন বা দুর্নীতি করছেন। মানুষের পরিত্রাণ কোথায়? কেস চলছে তো ইতিমধ্যে। আরে আপনি কি বলছেন? আপনি একটা এমএলএ এর নাম রানা সিংহ, তিনি লাভপুরের এমএলএ। আপনি হ্যাঁ অভিজিৎ সিনহা রায় না, দেখুন হ্যাঁ সাহেব মজুমদার, দিনময় মণ্ডল এবং আরো দুজন, মোট 4 জন লাভপুর থানার সিভিক ভলেন্টিয়ার। ওনার একটা মেডিকেল কলেজ আছে নেপালে, ভরতপুরে। অভিজিৎ সিনহা রায় এখান থেকে টাকা পাচার করে নেপালে একটা মেডিকেল কলেজ করেছেন, যে মেডিকেল কলেজে তার মেয়ে ইন্দিরা সিংহ পড়ে। সেই মেডিকেল কলেজে নেপালে, ভাবতে পারছেন, লাভপুর থানার সিভিক ভলেন্টিয়ার সাহেব মজুমদার, দিনময় মণ্ডল। এই ছবি দেখাচ্ছি, দেখুন, এই যে ছবি দেখুন, ছবি দেখুন, ছবি দেখুন। এরা এরা পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ গিয়ে ডিউটি করছে নেপালে, নেপালে গিয়ে ডিউটি করছে। আপনি কোথায় যাবেন? আমি পরশুদিন তৃণমূলের 5 জনের সম্পর্কে কিছু তথ্য দিয়ে একটা প্রেস কনফারেন্স করব পরশুদিন, আমি আপনাদের ডেকে নিচ্ছি। নারকেল ডাঙ্গা কাণ্ডে মূল যে অভিযুক্ত তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন। নারকেল ডাঙ্গা, হ্যাঁ, নারকেল না, নারকেল ডাঙ্গা কাণ্ডে যে অন্তঃসত্ত্বাকে লাথি, আরে জাজকেই হুমকি দিচ্ছে, বলছে তোমার পুরো পরিবার গাঁজার কেসে যাবে। একজন সিটিং জাজ যে এইরকম একটা সেনসিটিভ মামলা সিবিআই কোর্টে করছে, তিনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলছেন আমি আনসেফ। কোথায় আছেন? কোথায় আছেন? যাকে মনে করবে তাকে, হয়তো সরাসরি তো 14ই আগস্ট আপনাদের সংবাদ মাধ্যমকে নাম নিয়ে সরাসরি থ্রেট করা হয়েছে, থ্রেট করা হয়েছে। হ্যাঁ, আমাদেরও খারাপ লাগলে আমরা বলি চটি চাটা মিডিয়া, কিন্তু কখনো থ্রেট করি না, দেখে নেব, সব বন্ধ করে দেবো, তোমারও কি আছে বের করছি, কখনো এই ধরনের ধুমকি আমরা দিই না। নাড্ডাজির ফোন নিয়ে কি বলবেন? হ্যাঁ? নাড্ডাজি দিলীপ ঘোষকে ফোন করে সতর্ক করেছেন। নাড্ডাজি দিলীপ ঘোষকে ফোন করে সতর্ক করেছেন। আমি আবারও আপনাকে বলি, যে পার্টির মধ্যে যার বলার সুযোগ আছে সে প্রকাশ্যে বলে না। সেটা আমি অন্তত শুভেন্দু অধিকারী আমার নিজস্ব কিছু এথিক্সের উপর এটা মেনটেন করি। বাকি কে কি মেনটেন করবেন না করবেন সেটা তার নিজের ব্যাপার। আমার তৃণমূলের বক্তব্য যে বঙ্গ বিজেপিতে সিরিয়াল চলছে, তৃণমূল বলছে। কে তৃণমূলের কে? তৃণমূলের কে? ওই 3.5 বছর জেল খাটা নর্দমার কিট, ওই রকম মালদা, ওগুলো তৃণমূল নেই, ও তো কর্মচারী, বেতনভুক কর্মচারী, ক্যামাক স্ট্রিট থেকে প্যাকেট পায়, ও তো কর্মচারী। ওরা ওদের নেতা হিসেবে সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়। আপনারা পিসিআর ভাইপো ছাড়া তৃণমূলের অন্য কারোর সম্পর্কে কোনো কথাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। কারণ ইটস এ কমপ্লিটলি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। নেম অফ দি চেয়ারম্যান ইজ মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টর নেম ইজ অভিষেক ব্যানার্জি। 6 মাসের মধ্যে নতুন তৃণমূল, বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূলে কি ভাঙন দেখা দিচ্ছে এবার? না না, ভাঙন টাঙন না। এরা কমপ্লিটলি আপনাকে বলে দিই, যে লাইনে চোর ধরছে, এজেন্সি কাজ করছে, যেভাবে অপা সিন্ডিকেটের টাকা বেরিয়েছে, এবং প্রধানমন্ত্রী 15ই আগস্ট যে বক্তব্য রেখেছেন, এ তো বাংলা পশ্চিমবঙ্গ স্বাধীনতা আন্দোলনের মাটি। এখানে তো মাথায় আমরা বলছে গরিব খুঁজছে ছাদ, আর নেতারা কিনছেন বাড়ি টাকা রাখার জন্য। কাকে বলেছেন? এ তো কলকাতা, সিটি অফ জয়, কল্লোলিনী কলকাতা। স্বামী বিবেকানন্দ সিমলাতে জন্মগ্রহণ করেছেন, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার কর্মভূমি। মার্গারেট এলিজাবেথ নোবেল ব্রিটেন থেকে এসে ভগিনী নিবেদিতা নাম দিয়ে যে শহরে কাজ করে গেছেন, মা শারদামণি, রানী রাসমণির জায়গা, সেই জায়গায় গরিব খুঁজছে ছাদ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর নেতা কিনছে ফ্ল্যাট যেখানে টাকা রাখতে হবে। এই অধঃপতনটা পশ্চিমবাংলার করে দিয়ে চলে গেলেন তৃণমূল অ্যান্ড কোম্পানি।
আপনারা বারবারই পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে সরব হন এবং থেকে পঞ্চায়েতের সমস্ত কাজকর্মের একেবারে পূর্ণাঙ্গ রিপোর্ট পিএমও দপ্তরে তারা সেখানে পৌঁছাবে, সেই জায়গায় তাদের কি মনে হচ্ছে এই নজরদারিতে এবারে কি দুর্নীতি কমবে? আপনার যে দুর্নীতি আরে কি দুর্নীতি কমবে? আমি প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী দেখা করার পরের দিন বলেছিলাম শুধু একটা কুলতলি ব্লকের মহিপিট অঞ্চলের উদাহরণ দিয়েছিলাম। আজকে কুলতলি ব্লকেরই আরেকটা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছেন আপনার ওখানকার যিনি তোলামূলের এমএলএ, তো 100 কোটি টাকার বেশি মালিক হয়েছে। সেই এমএলএ আপনার কুণ্ডখালী গোদাবর বলে জিপি আছে, তার প্রধান হচ্ছে ওখানকার এমএলএ গণেশ মণ্ডলের মা মৌরিবালা মণ্ডল। এই পঞ্চায়েতে শুধু মেটেরিয়ালের বিল করেছে 100 দিনের কাজে 100 কোটি টাকা, এবং শুধু কলা গাছের বাগান, একটার অস্তিত্ব নেই। অতএব প্রত্যেকটা গ্রাম সংসদ ধরে ধরে পুকুর খোঁড়েনি, টাকা তুলেছে। IBS এ 15,000 টাকা করে প্রান্তিক মানুষকে দেওয়ার ব্যবস্থা আছে MG মানরেগাতে। তাতে কি করতে পারেন? পানের বরজ করতে পারেন, গাই গরু কিনে তার দুধ থেকে রোজগার করতে পারেন, ফলের বাগান করতে পারেন। আর পশ্চিমবঙ্গে আম, জাম, কাঁঠাল, পেয়ারা বাগান হয় না, শুধু কলার বাগান। কলার বাগান হলে এই যখন তদন্তে আসবে বলে ঝড়ে সব পড়ে গেছে, শুধু কলা বাগান, কোথাও পাবেন না অস্তিত্ব। এই রকম ডাকাত এবং চোর তৃণমূলের নেতারা ঠিকই বলছেন। কিছুদিন আগে ববি হাকিম বলেছেন যে সবাই চোর নয়, সৌগত রায় বলছেন সবাই চোর নয়, কালকে আরেকজন শোভনদেব চট্টোপাধ্যায় ঘুষি দেখাচ্ছেন খড়দাতে। এটা ঠিক, আমরা স্বীকার করি তৃণমূলের সবাই চোর নয়, কারণ মাত্র 25 ভাগ হচ্ছে চোর, 75 ভাগই হচ্ছে ডাকাত। পূর্ব মেদিনীপুরে 2024 লোকসভা নির্বাচনের আগে জোর দিন সাংগঠনিক বৈঠক হচ্ছে। আজকে আপনার জেলা নিয়ে আপনার অভিষেক জেলা নিয়ে বন্দ্যোপাধ্যায় তা আমার কি? বলেছে 2-4টে আরবো, কিন্তু পঞ্চায়েতে কোনো গাছওয়ারি নয়। আজকে পূর্ব ওসব ফালতু কথাবার্তা, ওদের সব কথাবার্তা বলে কোনো লাভ নেই। যেদিকে যাচ্ছে একদম রোডম্যাপ তৈরি করা আছে, আমরা রোডম্যাপে হাঁটছি, সুন্দরভাবে হাঁটছি, এবং কয়লা, গরু, বালি, আয়ের সঙ্গে সম্পত্তিহীন সম্পদ, সাথে সাথে রিক্রুটমেন্ট স্ক্যাম, আর সঙ্গে গ্রামোন্নয়নের টাকা চুরি, আমফানের ক্যাগ রিপোর্ট, সব মিলিয়ে এই 75 ভাগ ডাকাত। এরা যেখানে থাকলে দেশের আইন, সম্মান এবং মর্যাদা পাবে, সেই দিকেই বিষয়গুলো যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। এই পঞ্চায়েত ভোট অমুক তমুক নিয়ে আমি ভাবিত নই। যারা বিদেশে টাকা পাচার করেছেন, যার বউর নামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশীকর্ণ শাখাতে কয়লার টাকা ঢুকেছে, তাদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি অতি সত্বর ভারতবর্ষের যে আইনে মধু কোড়ারা জেল খাটছেন, ওম প্রকাশ চৌতালারা জেল খাটছেন, লালু প্রসাদ যাদবরা জামিনে আছেন, সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেটাই একজন পশ্চিমবাংলার ল মেকার হিসেবে আমার দায়িত্ব, আমি সেটা পালন করব।